পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে চলে গেছে প্রায় 40,000 কিলোমিটার লম্বা একটা কাল্পনিক রেখা। আমরা একে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে চিনি। কিন্তু এটা কি শুধুই একটা রেখা? চলুন আজ আমরা ডুব দিই এই অদৃশ্য রেখার পেছনের বিজ্ঞান, প্রকৃতি আর অদ্ভুত সব গল্পের গভীরে। আর এই প্রশ্নটা কিন্তু খুবই জরুরি, কারণ এই একটা রেখাই আমাদের গ্রহের আবহাওয়া, মাধ্যাকর্ষণ, এমনকি মহাকাশে যাওয়ার সহজ পথও ঠিক করে দেয়। এই আলোচনা থেকে আমরা দেখব কিভাবে এই অদৃশ্য রেখাটি আমাদের পৃথিবীকে নানাভাবে প্রভাবিত করে চলেছে। ঠিক তাই, এটা আসলেই অদৃশ্য, কিন্তু এর প্রভাবগুলো খুবই বাস্তব এবং সত্যি বলতে বেশ আশ্চর্যজনক। চলুন তাহলে এর গভীরে ডুব দেওয়া যাক। তো সবার আগে চলুন নিরক্ষরেখার কিছু বেসিক ব্যাপার আর এর সাথে জড়িয়ে থাকা সবচেয়ে পপুলার একটা মিথ বা ভ্রান্ত ধারণা নিয়ে কথা বলি। এই জিনিসটা হয়তো অনেকেই দেখেছেন বা শুনেছেন যে নিরক্ষরেখার দুই পাশে বেসিনের জল দুই দিকে ঘোরে, কিন্তু আসল সত্যিটা হলো এটা পুরোটাই একটা ট্রেক বা চালাকি। কোরিওলিস প্রভাব বলে একটা ব্যাপার সত্যিই আছে, কিন্তু সেটা হারিকেন বা সমুদ্রস্রোতের মতো বিশাল সিস্টেমকে প্রভাবিত করে। একটা ছোট বেসিন বা টয়লেটের জলের ওপর এর কোনো প্রভাবই নেই। মানে যা দেখানো হচ্ছে সেটা আসলে বেসিনের ডিজাইন আর যেভাবে জলটা ঢালা হচ্ছে তার কারসাজি। আচ্ছা, মিথ তো গেল, এবার চলুন সেই ফিজিক্সের দিকে তাকানো যাক যা নিরক্ষরেখাকে এতটা স্পেশাল বানিয়েছে। আর এর শুরুটা হয় আমাদের এই গ্রহের আসল আকৃতি দিয়ে। ঠিকই শুনেছেন, পৃথিবী একদম নিখুঁত গোলক নয়, বরং মাঝখানে কিছুটা ফোলা, অনেকটা কমলা লেবুর মতো। আর এর কারণটা হলো পৃথিবী যে বনবন করে ঘুরছে তার ফলে তৈরি হওয়া সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রবিমুখী বল। এই বলের কারণেই গ্রহের মাঝখানটা বাইরের দিকে ফুলে উঠেছে। তো এই যে মাঝখানটা ফোলা, এর কিন্তু একটা দারুণ মজার প্রভাব আছে। একটু ভেবে দেখুন তো, নিরক্ষরেখায় দাঁড়ালে ঠিক কি হতে পারে। দেখুন, দুটো কারণে নিরক্ষরেখায় গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি একটু কম কাজ করে। প্রথমত, এখানে দাঁড়ালে যে কেউ পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের চেয়ে বেশি দূরে থাকে। আর দ্বিতীয়ত, পৃথিবীর দ্রুত ঘূর্ণনের ফলে তৈরি হওয়া কেন্দ্রবিমুখী বল তাকে গ্র্যাভিটির উল্টো দিকে, মানে বাইরের দিকে হালকা ঠেলে রাখে। আর এর ফলটা কি জানেন? নিরক্ষরেখায় দাঁড়ালে ওজন প্রায় 0.5% কমে যায়। ব্যাপারটা এমন যে মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন যদি 100 কেজি হয়, নিরক্ষরেখায় দাঁড়ালে সেটা মেপে দেখা যাবে প্রায় 99.5 কেজি। এই কম গ্র্যাভিটি আর পৃথিবীর সর্বোচ্চ ঘূর্ণন গতি, এই দুটো মিলে কিন্তু স্পেস মিশনের জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ। ফ্রেঞ্চ গায়ানার কুরু স্পেস সেন্টারের মতো জায়গাগুলো থেকে রকেট লঞ্চ করলে পৃথিবীর ঘূর্ণন গতি রকেটকে একটা ফ্রি পোষ বা ধাক্কা দেয়। এতে শুধু জ্বালানিই বাঁচে না, প্রায় 20% পর্যন্ত বেশি মালামাল বা পেলোড মহাকাশে পাঠানো যায়। আচ্ছা, ফিজিক্সের জগৎ থেকে এবার একটু বায়োলজির দিকে যাওয়া যাক। নিরক্ষরেখার এই অনন্য ভৌত বৈশিষ্ট্যগুলো কিভাবে আমাদের গ্রহের জলবায়ু আর জীবজগতের উপর গভীর প্রভাব ফেলে চলুন দেখি। নিরক্ষরেখার কাছাকাছি একটা অদ্ভুত শান্ত এলাকা আছে, যা ডোলড্রামস নামে পরিচিত। এখানে কোরিওলিস বল প্রায় শূন্য, তাই বাতাস ঘুরতে পারে না এবং হারিকেনও তৈরি হয় না। একসময় এটা নাবিকদের জন্য ছিল রীতিমতো এক দুঃস্বপ্ন, কারণ বাতাস না থাকায় তাদের পালতোলা জাহাজগুলো দিনের পর দিন সমুদ্রে আটকে থাকত। আরেকটা দারুণ ব্যাপার হল শ্যাডোলেস নুন বা ছায়াহীন দুপুর। বছরে দুবার সূর্য যখন ঠিক মাথার উপর আসে তখন কোনো কিছুর ছায়া পড়ে না। এছাড়াও নিরক্ষরেখায় কিন্তু সারা বছরই দিন আর রাত প্রায় 12 ঘন্টা করে থাকে। ভাবুন তো, এখানকার আবহাওয়া প্রায় সারা বছরই একরকম। কোনো ঋতু পরিবর্তন নেই, কোনো শীতকাল নেই। এই স্থিতিশীল উষ্ণ আর আর্দ্র পরিবেশ জীবনের বিকাশের জন্য একটা পারফেক্ট ল্যাবরেটরি তৈরি করে দিয়েছে। এখানে প্রকৃতি যেন কোনো ব্রেক না নিয়েই তার কাজ চালিয়ে যেতে পারে। আর এই স্টেবল পরিবেশের ফল অবিশ্বাস্য রকমের জীববৈচিত্র্য। আমাজন, কঙ্গো আর ইন্দোনেশিয়ার মতো নিরক্ষীয় অঞ্চলের বনভূমিতে পৃথিবীর অর্ধেকেরও বেশি প্রজাতির প্রাণী আর উদ্ভিদ বাস করে। এখানকার জীবনের ঘনত্বটা যে কী পরিমাণ তা কল্পনা করাও কঠিন। ভাবুন একবার,
আমাজনের মাত্র 1 হেক্টর জায়গায় যত প্রজাতির গাছ আছে সেটা হয়তো ইউরোপের অনেকগুলো দেশ মিলেও যত গাছের প্রজাতি আছে তার চেয়েও বেশি। আর একটা মাত্র গাছে যত প্রজাতির পিঁপড়ে পাওয়া যায় সেটা পুরো গ্রেট ব্রিটেনে যত রকমের পিঁপড়ে আছে তার সমান। তো এই তো গেল প্রকৃতি আর বিজ্ঞানের কথা। এবার চলুন দেখি এই অদৃশ্য রেখার সাথে মানুষের সম্পর্কটা ঠিক কেমন। এর ইতিহাসও কিন্তু বেশ চমকপ্রদ। যেমন ধরুন 1730-এর দশকে ফরাসি বিজ্ঞানীরা পৃথিবীর সঠিক আকৃতি মাপার জন্য ইকুয়েডরে একটা অভিযান চালান আর এই বিখ্যাত স্মৃতিস্তম্ভটি তৈরি করেন। কিন্তু মজার ব্যাপার হলো আধুনিক জিপিএস বলছে তাদের হিসাবে একটু গড়বড় ছিল। আসল নিরক্ষরেখাটা আসলে ওখান থেকে প্রায় 240 মিটার দূরে। আবার নাবিকদের কথাই ধরুন, তাদের জন্য কিন্তু নিরক্ষরেখা পার হওয়াটা একটা বিশাল ব্যাপার। বহু শতাব্দী ধরে রাজা নেপচুনের দরবার নামে একটা মজার অনুষ্ঠান হয়ে আসছে। যারা প্রথমবার এই রেখা পার করে সেই সব নতুন নাবিকদের, যাদেরকে বলা হয় পোলিয়োগ, তাদেরকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে অভিজ্ঞ শেলব্যাকের দলে স্বাগত জানানো হয়। আরেকটা অদৃশ্য শক্তির কথা বলি। নিরক্ষরেখার ঠিক ওপরে আমাদের অ্যাটমসফিয়ারের আয়োনোস্ফিয়ারে বিদ্যুতের একটা শক্তিশালী স্রোত বয়ে চলে, যার নাম ইকুয়েটোরিয়াল ইলেকট্রোজেট। আর এই বিদ্যুতের স্রোত কিন্তু মাঝে মাঝে আমাদের আধুনিক কম্পাস, জিপিএস সিগন্যাল, এমনকি রেডিও কমিউনিকেশনেও ঝামেলা পাকাতে পারে। চলুন এবার এই অদৃশ্য রেখার গল্পটাকে একদম আজকের দিনে মানে 21 শতাব্দীতে নিয়ে আসি, যেখানে ডিজিটাল জগতের এক অদ্ভুত ভূমিকা আছে। আপনারা কি নাল আইল্যান্ডের নাম শুনেছেন? ডিজিটাল ম্যাপে এটা একটা অদ্ভুত জায়গা। এর লোকেশন হল 0 ডিগ্রি অক্ষাংশ আর 0 ডিগ্রি দ্রাঘিমাংশ, আটলান্টিক মহাসাগরের মাঝে। বাস্তবে এখানে কিছুই নেই। ব্যাপারটা হলো যখন কোনো ম্যাপিং সফটওয়্যার কোনো জায়গার লোকেশন ডেটা ঠিকমতো পায় না, তখন ডিফল্ট হিসেবে ওই ভুল ডেটাটা সোজা এখানে এসে জমা হয়। মানে এটা ডিজিটাল দুনিয়ার একটা গার্বেজ বেন বা ডেটা ডাম্পিং গ্রাউন্ডের মতো। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? নিরক্ষরেখা আসলে শুধু ম্যাপের ওপর একটা কাল্পনিক দাগ না, এটা এমন একটা ম্যাজিক্যাল পয়েন্ট যেখানে পৃথিবীর গতি সর্বোচ্চ কিন্তু মাধ্যাকর্ষণ সর্বনিম্ন, যেখানে জীববৈচিত্র্য উপচে পড়ছে আর যা আমাদের মহাকাশ যাত্রার প্রবেশদ্বার। আসলে নিরক্ষরেখা হল আমাদের এই গ্রহের হার্টবিট বা স্পন্দনের মতো। এটি এক অদৃশ্য সুতো যা আবহাওয়া, প্রকৃতি আর মানব ইতিহাসকে এক সূত্রে বেঁধে রেখেছে। আর এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যা চোখে দেখা যায় না তারও কতটা বিশাল আর গভীর প্রভাব থাকতে পারে আমাদের এই পৃথিবীতে। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.